প্রাইভেট পড়ার ঝামেলা এড়াতে আমাদের পেইড কোর্সে ভর্তি হতে পারেন। ঘরে বসে আপনার কোর্সটি সুন্দরভাবে শেষ করে নিতে পারবেন। আপনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিবিএ অনার্স, মার্কেটিং, ফিনান্স, ব্যবস্থাপনা এবং হিসাব বিজ্ঞান যে বিষয়ে অনার্স করুন না কেন, আপনার সকল গুরুত্বপূর্ণ বিষয়সমূহ যেমন হিসাব বিজ্ঞান, ব্যবসায় গণিত, অর্থায়ন সহ সকল বিষয়ের পেইড কোর্স খুব সুন্দরভাবে এখানে দেওয়া আছে। আপনার যে কোর্সটি প্রয়োজন সেটি এনরোল করে নিন। পরীক্ষায় 100% প্রস্তুতির জন্য যা প্রয়োজন তার সকল কিছুই পাবেন এই কোর্সে। লেকচার শিট পাবেন এবং তার প্রতিটি অঙ্কের ভিডিও লেকচার পাবেন। কোনো বিষয় না বুঝলে ভিডিওর নিচে মেসেজ অপশন থাকবে, সেখানে মেসেজ করবেন, সাথে সাথে উত্তর পাবেন। থিওরির প্রশ্নগুলোর হ্যান্ড নোট পেয়ে যাবেন। চমৎকার সাজেশন পাবেন যা আপনার ভালো রেজাল্টের জন্য 100% প্রস্তুত করে তুলবে। ভর্তির জন্য bbaeducation.icu এই লিঙ্কে প্রবেশ করতে হবে এবং এখানে গেলেই দেখতে পাবেন একটু নিচে আসলে কিভাবে আমার পেইড কোর্সে ভর্তি হবেন। এই ভিডিওটি অনুসরণ করে আপনি খুব সহজে ভর্তি হয়ে যেতে পারবেন। ঠিক আছে, ঠিক আছে। তাহলে এবার দেখো 1380 মাইনাস 255, 1125, এখানে আসবে কত? 1125। ঠিক একইভাবে আমরা যদি এই 2070 থেকে 600 বিয়োগ করি, অথবা এখান থেকে যে এই 2595 থেকে 1125 বিয়োগ করি, তাহলে আমরা এই মাঝের সংখ্যাটা পেয়ে যাব। তো আমরা যে কোনো একটা করি, 2595 মাইনাস 1125 কত হবে? 1470, 1470। তো এই হচ্ছে আমাদের কন্টিনজেন্সি টেবিল। 250 না 55 অঙ্কে 250, হ্যাঁ সরি, তাহলে এটা 255 হবে, 50 হবে। আমি এটা 250 করে দিচ্ছি, এই যে 250। হ্যাঁ, তাইলে তো আবার একটুখানি কি ভুল হলো নাকি? কত? 200, তাহলে এখানে হবে 605, সরি এটুকুই, 605। একটু খেয়াল করলাম না, একটু আগে বলতে। 605। আচ্ছা, তাহলে হচ্ছে একটা হচ্ছে 1130। তোমরা একটু ক্যালকুলেশন করলে তো হইতো রে। তাহলে এখানে হবে 1130। ও, তাহলে এটাও ভুল হয়েছে না? এটা হবে হচ্ছে 1130। হ্যাঁ, তাহলে 1130, আর এটা হবে হচ্ছে 1465। 5 করে সব জায়গায় কমবে, 1465। আমাদের ওই বিয়োগে কিছুটা একটু গরমিল হয়ে গেছে, কারণ ওই যে 5 আমি বেশি নিয়ে ফেলছি, 50-এর জায়গায় 55 নিয়ে ফেলছি। আর এদিকে সব ঠিক আছে। 2595, 855, হ্যাঁ 800, ঠিক আছে, এটাই হবে অ্যান্সার। হ্যাঁ, আচ্ছা, আমরা এবার 3 নাম্বারে একটু চলে যাই। তিন নাম্বার অঙ্কে তিন নম্বর অঙ্কটা সামনে আছে সবার? ধরো, আপনি একটু ধরো। আচ্ছা, 3 নাম্বারে চলে যাই এবার। আমি তো একটুখানি এসে পড়ে গেছি না। ওই 3 নম্বর অঙ্কে বলছে, ইন এ সেলিং অর্গানাইজেশন 1115 ওয়ার্কার্স আর ট্রেন্ড
out of 545 workers, 65 of them are terminated because of their inefficiency. 15 workers are trained of them. You have a make a contingency distribution using the above data. উপরের তথ্যগুলো থেকে একটা কন্টিনজেন্সি টেবিল তৈরি করতে হবে। বলছে ইন এ সেলিং অর্গানাইজেশন, একটা সেলিং অর্গানাইজেশনে 115 ওয়ার্কার্স আর ট্রেন্ড অফ টু 5045 ওয়ার্কার্স। বলছে একটা সেলিং অর্গানাইজেশন মানে বিক্রয় প্রতিষ্ঠানে 545 জন লোকের মধ্যে 115 জন কি ট্রেনিং প্রাপ্ত। 65 অফ দেম আর টার্মিনেটেড বিকজ অফ দেয়ার ইনএফিসিয়েন্সি, যার মধ্যে 65 জন বাদ পড়ে গেছে তাদের অদক্ষতার কারণে। 15 ওয়ার্কার্স আর ট্রেন্ড অফ দেম, এই যে 65 জন বাদ পড়ে গেল এর মধ্যে আবার 15 জন কি ট্রেনিং প্রাপ্ত। ইউ হ্যাভ টু মেক এ কন্টিনজেন্সি ডিস্ট্রিবিউশন ইউজিং দ্য অ্যাবভ ডাটা। তথ্যগুলো থেকে একটা কন্টিনজেন্সি টেবিল তৈরি করতে হবে। ওকে, তো আমরা শুরু করি। প্রথমে লিখি কন্টিনজেন্সি টেবিল। ঠিক আছে, কন্টিনজেন্সি টেবিল আমরা একটা ছক করে নেব এখানে। জাস্ট ওই আগে যেভাবে আমরা ছক করছি চারটার, ওরকম সুন্দর করে একটা ছক করে নেব। এখান থেকে আমরা ছক করব কয়টা, 1 2। বাকি ওরা কি লাইনে আছে? তো কোনো সারা শব্দ আমিও পাচ্ছি না, আমি তো দেখতে পাচ্ছি না। আছে তো সবাই? দেখো স্যার রেসপন্স আছে কিনা। এই ফয়সাল, স্যার আছো তো তোমরা? কোনো শব্দ পাচ্ছি না। দাঁড়াও, সবাই আসে কিনা একটুখানি উকি মেরে দেখে আসি। এই যে 8 জন আছে না 7 জন? আচ্ছা 7 জন আছো তোমরা, মানে 6 জন আছো আর কি। বাকিরা কোথায়? যাই হোক, আমরা শুরু করি। তো কন্টিনজেন্সি টেবিলের ক্ষেত্রে আমরা এখানে কিন্তু 4টা জিনিস পেয়ে গেলাম, একটা ট্রেন্ড প্রাপ্ত আর একটা নট ট্রেন্ড। সো আমরা একটু লিখি এখানে। প্রথমে দেখো ট্রেন্ড, TRAINED, ট্রেন্ড। আর এটা হলো নট ট্রেন্ড। নট ট্রেন্ড আর এখানে হচ্ছে টোটাল। এটা হলো এফিসিয়েন্ট, CIENT, দক্ষ। আর একটা কি নট। স্যার এই ভিডিও তো দেখা যায় না নাকি? ভিডিও দেখা যায় না? না সবার ক্ষেত্রে হইতেছে কিনা এই সমস্যা। আচ্ছা, তা আমাকে তো বলবা যে ভিডিও যদি না দেখা যায় তাহলে আমি কেটে আবার প্রবেশ করব, তাহলে আর সমস্যা নেই। জয় দেখতে পাও? না, হঠাৎ করে দেখা যায় না। কেউই ব্যস্ত হয় না, কেউই না। কেউ ব্যস্ত নাই। আরে একটু এগিয়ে গেছে, এই তো ঠিক আছে। আচ্ছা, এবার ঠিক আছে না? এখানে না পারো হোয়াটসঅ্যাপে, নিজে তো হোয়াটসঅ্যাপে বলতে পারো, যে কোনো এক জায়গায় বলতে হবে তো আমাকে। আচ্ছা, আর নিচে লিখবো আমরা টোটাল। এফিসিয়েন্ট। তো এখন দেখো আমাদের এই হচ্ছে ছক। এখানে ট্রেন্ড নট ট্রেন্ড, উপরে হচ্ছে ট্রেন্ড নট ট্রেন্ড, আর এফিসিয়েন্ট নট এফিসিয়েন্ট, আর এখানে টোটাল। এই হচ্ছে আমাদের মূল ছকটা। এখন আমরা এক লাইন করে পড়বো আর এখানে লিখবো। বলছে ইন এ সেলিং অর্গানাইজেশন 115 ওয়ার্কার্স ইন এ ট্রেন্ড অফ আউট অফ 545। বলছে 545 জনের মধ্যে 115 জন ট্রেনিং প্রাপ্ত। তাহলে
আমার কথা শুনতে পাচ্ছ না? স্যারের ভয়েস আসতেছে না। আচ্ছা 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 আচ্ছা, ও আমার এখানে মিউট করা ছিল, সরি। হ্যাঁ, এবার শুনতে পাচ্ছ, ঠিক আছে ঠিক আছে। তো এখানে দেখো চারটা জিনিস: ট্রেন্ড, নট ট্রেন্ড, ইফিসিয়েন্ট, নট ইফিসিয়েন্ট। হ্যাঁ, এই চারটা জিনিস আমরা আগে খুঁজে বের করলাম। এটা নিচেটা উপরে উপরে নিচে দেওয়া যায় না? কোনো সমস্যা নেই, তোমার যেটা ইচ্ছা, যেখানে ইচ্ছা দিতে পারো, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা এক লাইন করে পড়বো আর জাস্ট এখানে মানগুলো বসাবো, এইটুকু আমাদের কাজ। প্রথমে বলছে ইন এ সেলিং অর্গানাইজেশন 115 ওয়ার্কার্স আর ট্রেন্ড আউট অফ 585 ওয়ার্কার্স। বলছে 45 জন ওয়ার্কার্সের মধ্যে 115 জন কি ট্রেনিং প্রাপ্ত। সো আমরা এখানে টোটালের ঘরে লিখব কত? 545। টোটাল হচ্ছে 545, তার মধ্যে 115 জন হচ্ছে ট্রেনিং প্রাপ্ত। তাহলে আমরা এখানে ট্রেন্ডের ঘরে লিখব 115, ব্যাস। তাহলে এখন আমরা কি করতে পারি? এই দুটো বিয়োগ করলে কিন্তু আমরা ট্রেনিং প্রাপ্ত না কতজন সেটা আমরা পেয়ে যাই। কতজন ট্রেনিং প্রাপ্ত না? 430 জন। আচ্ছা, পরবর্তী লাইনে বলছে 65 অফ দেম আর টার্মিনেটেড। বলছে 65 জন বাদ পড়ে গেল। কেন? বিকজ অফ দেয়ার ইনএফিসিয়েন্সি, মানে অদক্ষতার কারণে। তাহলে অদক্ষ কতজন পেলাম? 65। অদক্ষ পেলাম 65। এখন এই 65 হচ্ছে, যদি আমরা 545 থেকে 65 বাদ দিই, থাকবে কত? দক্ষ 480 জন। মানে 545 থেকে 65 যদি আমরা বাদ দিই, থাকবে হচ্ছে 480 জন। ওকে, এইবার বলছে এই যে 65 বাদ পড়ে গেল, এর মধ্যে 15 জন কি আবার ট্রেনিং প্রাপ্ত। তার মানে এই যে ট্রেন্ডিংয়ের মধ্যে 15 জন চলে আসবে। তার মানে এখানে যে শুধু ট্রেনিং প্রাপ্ত হলেই যে সে দক্ষ হয়ে যাবে, বিষয়টা সেরকম না। ট্রেনিং প্রাপ্ত হওয়ার পরেও কিন্তু অদক্ষ লোক কিছু আছে, যা তার সংখ্যা কম, 15 জন। 15 জন ছিল, ট্রেনিং গ্রহণ করার পরেও তারা বাদ পড়ছে, কারণ তারা অদক্ষ ছিল। তো এখানে 65 জন আমাদের বাদ পড়ছে, তার মধ্যে 15 জন হচ্ছে ট্রেনিং প্রাপ্ত। তাহলে ট্রেনিং প্রাপ্ত নয় কতজন, সেটা আমরা যদি এখানে বিয়োগ করি, তাহলে এখান থেকে পাবো কতজন? 50 জন। এই তো। এবার দেখো, এই 15 যদি 115 থেকে আমরা বিয়োগ করি, তাহলে ইফিসিয়েন্ট পাবো হচ্ছে 100 জন। আবার 480 থেকে 100 বিয়োগ করলে এখানে পাবো কত? 380। অথবা এখানে 430 থেকেও যদি আমরা 50 বিয়োগ করি, তাও আমরা এটা পেয়ে যাব। এই হলো আমাদের কন্টিনজেন্সি টেবিল। বুঝতেছো না কি? বলো। জি, কি করে বুঝাই দেবো আবার বলো একটু, জয়। আচ্ছা, অঙ্কটা আবার পড়ে বুঝাই দেবো, এই তো। ওকে, ফাইন। দেখো কত নম্বর বলছে, অঙ্কটার দিকে খেয়াল করো। বলছে ইন এ সেলিং অর্গানাইজেশন 115 ওয়ার্কার্স আর ট্রেন্ড আউট অফ 585 ওয়ার্কার্স। এখানে বলছে 585 জন ওয়ার্কার্সের মধ্যে 115 ওয়ার্কার্স কি আছে? ট্রেনিং প্রাপ্ত। এবং 65 অফ দেম আর টার্মিনেটেড বিকজ অফ দেয়ার ইনএফিসিয়েন্সি। তো এর মধ্যে 65 জন বাদ পড়ে গেল, কারণ তারা অদক্ষ। 15 ওয়ার্কার্স আর ট্রেন্ড অফ দেম, 15 ওয়ার্কার্স, যার মধ্যে 15 জন ওয়ার্কার্স কী আছে? ট্রেনিং প্রাপ্ত। ওই যে 65 জন বাদ পড়ে গেল অদক্ষতার কারণে, তার মধ্যে 15 জন ছিল কি? ট্রেনিং প্রাপ্ত। বলছে ইউ হ্যাভ টু মেক দ্য কন্টিনজেন্সি টেবিল ডিস্ট্রিবিউশন ইউজিং দ্য অ্যাবভ ডাটা। উপরের তথ্যগুলো থেকে একটা কন্টিনজেন্সি টেবিল তৈরি করতে হবে। এখন এই কন্টিনজেন্সি টেবিলের অঙ্কের ক্ষেত্রে আমরা যেটা দেখব, যে চারটা জিনিস আগে আমাদের খুঁজে বের করতে হবে। তো কীভাবে খুঁজে বের করবো? দেখো, প্রথম লাইনেই বলা আছে যে 545 জনের মধ্যে 115 জন ট্রেনিং প্রাপ্ত। তাহলে বাকিরা কি? ট্রেনিং প্রাপ্ত নয়। তাহলে একটা যদি ট্রেন্ড লিখি, আরেকটা আমরা কি লিখতে পারবো? নট ট্রেন্ড। এবার বলছে 65 অফ দেম আর এস্টিমেটেড, মানে টার্মিনেটেড বিকজ অফ দেয়ার ইনএফিসিয়েন্সি। বলছে তাদের অদক্ষতার কারণে 65 জন বাদ পড়ে গেল। তাহলে এখানে আমরা দুইটা বিষয় পেয়ে গেলাম। কিছু সংখ্যক লোক আছে ইফিসিয়েন্ট, আর কিছু সংখ্যক লোক আছে নট ইফিসিয়েন্ট। মানে কিছু সংখ্যক লোক দক্ষ,
কিছু সংখ্যক লোক অদক্ষ। এই যে 4টা বিষয় আমরা পেয়ে গেলাম, এইবার আমরা কন্টিনজেন্সি টেবিলটা করতে পারি। দেখো প্রথমে আমরা এখানে লিখছি ট্রেন্ড, এখানে লিখছি নট ট্রেন্ড, পাশে ইফিসিয়েন্ট নট ইফিসিয়েন্ট। এখন তুমি যে সবসময় এই পাশে ইফিসিয়েন্ট নট ইফিসিয়েন্ট পাশে লিখতে হবে বিষয়টা কিন্তু এমন না। ইফিসিয়েন্ট নট ইফিসিয়েন্ট তুমি উপরেও দিতে পারো, ট্রেন্ড নট ট্রেন্ডটা তুমি পাশেও দিতে পারো, ঠিক আছে, তোমার ইচ্ছা এটা। এবার আমরা এক লাইন করে পড়বো আর এখানে লিখব। কিভাবে লিখব দেখো, আমি যদি একটু দেখাই, এখানে দেখো, এখানে প্রথমে বলছে কি যে 585 জন লোকের মধ্যে 115 জন ট্রেনিং প্রাপ্ত। এই 585 জন লোক হচ্ছে মোট লোক সংখ্যা, মোট শ্রমিকের সংখ্যা। তাহলে এইটা লিখবো আমরা টোটালের ঘরে। দেখো এই টোটালের মাঝখানে এটা, এর মধ্যে 115 জন কি ট্রেনিং প্রাপ্ত, তার মানে ট্রেন্ডের ঘরে লিখবো 115। এই 15টা কি ট্রেনিং প্রাপ্ত, যাদেরকে আমরা বলি ট্রেনিং প্রাপ্ত। তাহলে এখন এই 545 থেকে এই 115টা বিয়োগ করলে আমরা কি পাবো, যারা ট্রেনিং প্রাপ্ত নয় তাদের সংখ্যাটা আমরা এখানে পেয়ে গেলাম। এবার বলছে 65 অফ দেম আর টার্মিনেটেড, বাদ পড়ে গেল, 65 জন লোক বাদ পড়ে গেল, বিকজ অফ দেয়ার ইনএফিসিয়েন্সি, কারণ তারা কি ছিল, অদক্ষ। তাহলে এই হলো আমাদের নট ইফিসিয়েন্ট, এইখানে আমরা যে বসালাম 65 জন, কারণ কি এরা অদক্ষ ছিল। এই অদক্ষ 65 জনের মধ্যে আবার 15 জন কি ছিল, কি তোমার ট্রেনিং প্রাপ্ত। এই জন্য আমরা এই 15টা এই যে ট্রেনিংয়ের সোজা, নট ইফিসিয়েন্টের সোজা, যেখানে এসে মিলিত হবে এখানে লিখব, কারণ এই 15 জন হচ্ছে ট্রেনিং প্রাপ্ত কিন্তু আবার অদক্ষ। তাই অদক্ষ সোজা যাব, ট্রেনিং প্রাপ্তর ঘরেও আসব, এসে এইখানে লিখব। এবার আমরা এইটা এই যে 65 থেকে এইটা বিয়োগ করলে আমরা 50 পাবো, এইটা থেকে এইটা বিয়োগ করলে এইটা পাবো, যে কোনো দুইটা বিয়োগ করলে এটা পাবো, ব্যাস শেষ। এখানে মূল বিষয় কি, এই দুইটা যোগ করলে কিন্তু আমরা এটা পাবো, আবার এই দুইটা যোগ করলে কিন্তু আমরা এটা পাবো, আবার এই দুইটা যোগ করলে কিন্তু এইটা পাবো, আবার এই দুইটা যোগ করলে কিন্তু এদিকে যোগ করলে এদিকে আমরা এটা পাবো, আবার এই দুইটা যোগ করলে কিন্তু আমরা এটা পাবো। মানে তুমি যেদিকে যোগ করো না কেন টোটালটা সবসময় ঠিক থাকবে, ঠিক আছে? ওকে, তাহলে কারোর কি আর বুঝতে কোনো সমস্যা আছে? এবার আমরা, হ্যাঁ এখানে একটা পেঁয়াজ আছে বুঝছো, পেঁয়াজটা একটু ধরতে হবে। তো এখন দুইটা অঙ্ক করছো, মাথার জ্বরটা এখনও খোলে না, আরও দু একটা অঙ্ক করতে হবে, তাইলে এইটা মোটামুটি ইজি হবে, ঠিক আছে? জিনিসটা সহজ আছে কিন্তু একটু ধরতে কষ্ট হচ্ছে। তোমরা দু একটা অঙ্ক বাসায় প্র্যাকটিস করলে দেখবা খুব ইজি হয়ে গেছে, ঠিক আছে? এত চাপ নেওয়ার কিছু নেই, খুব সিম্পল জিনিস এটা। আচ্ছা আমরা পরের আরও একটা অঙ্কে যাই। 4 নম্বর অঙ্কে যাই। 4 নম্বর অঙ্কে দেখো, এখানে বলা আছে ইউ আর গিভেন দ্য ফলোয়িং ডাটা, তথ্যগুলো থেকে ইউ হ্যাভ কম্পিউট দ্য অবজার্ভড অ্যান্ড এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি। এই একটা জিনিস আছে, আমরা এবার একটু নতুন জিনিস শিখবো, সেটা হচ্ছে অবজার্ভ ফ্রিকোয়েন্সি, ঠিক আছে? তো আমরা এখানে কন্টিনজেন্সি টেবিলটা লিখবো, সলিউশনটা লিখে নিই এখানে। সলিউশন কন্টিনজেন্সি টেবিল, এইটা নিয়ে সব দিয়ে কাজ করতে হ্যাঁ হ্যাঁ, কন্টিনজেন্সি দেখো, কন্টিনজেন্সি টেবিলটা আমার এখানে করার কিন্তু মোটেও প্রয়োজন ছিল না। কেন ছিল না? কারণ অঙ্কে তো আমার একটা কন্টিনজেন্সি টেবিল দেওয়া আছে, তাই তো? কিন্তু তারপরেও আমাদের এখানে এটা করতে হচ্ছে এই কারণে যে অঙ্কে যে কন্টিনজেন্সি টেবিলটা দেওয়া আছে, দেখো ওখানে টোটাল মানটা বের করা নেই, আছে? টোটালটা এই জন্য দেওয়া লাগে। হ্যাঁ, টোটালটা দেওয়া নাই, যে কারণে আমাকে আবার এই কন্টিনজেন্সি টেবিলটা করতে হচ্ছে, যেখানে আমাদের একটা টোটালের ঘর রাখতে হচ্ছে। যদি টোটালের ঘর কোনো অঙ্কে দেওয়া থাকে তাহলে আমরা আর কন্টিনজেন্সি টেবিল কষ্ট করে করব না, কারণ হচ্ছে আমাদের করার প্রয়োজন নেই, আমাদের শুধু টোটাল মানটা বের করার জন্য এখানে ঘরটা করতে হচ্ছে, ঠিক আছে? তো এখানে প্রথমে কি দেওয়া আছে দেখো, আমাদের অ্যাটাক নট অ্যাটাকড, উপর দেওয়া আছে অ্যাটাকড,
এ টি টি ই সরি ভুল হচ্ছে, এ টি টি এ সি কে ই ডি অ্যাটাকড, আর এটা হলো নট অ্যাটাকড, এ টি টি এ সি কে ই ডি অ্যাটাকড। এখানে থাকবে হচ্ছে টোটাল, ঠিক আছে। আর এখানে হচ্ছে ইনক্লুডেড, নতুন কেউ কি যুক্ত হলো? আচ্ছা, ইনক্লুডেড সি ইনক্লুডেড, আর হচ্ছে নট নট ইনক্লুডেড, আর এখানে আমরা লিখব টোটাল। হ্যাঁ, এখন দেখো ওদের যে মানগুলো দেওয়া আছে আমরা সেটাই এখানে বসাই। ওরা প্রথমে এখানে লিখছে কি 40, তাই তো, এখানে কত 30, ওকে, এখানে হলো 50, এখানে হলো 10। আমরা যদি এবার যোগ করি তাহলে 5 আর 4 9, এখানে লিখবো আমরা 90, 3 আর 1 4, আর এখানে হলো 4 আর 3 7, 5 আর 1 6, আর এখানে 9 10 11 12 13, 130 হচ্ছে 12 আর 31। তা আমরা এখানে কিন্তু আমাদের কন্টিনজেন্সি টেবিলটা কমপ্লিট করে নিলাম। এবার আমরা আমাদের দুইটা জিনিস এখান থেকে লিখব। আমরা এখানে লিখব হেয়ার এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি, এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি কোনটা? আমাদের যে প্রত্যাশিত মানটা, অর্থাৎ এখানে যে প্রত্যাশিত যে ফ্রিকোয়েন্সি বা গণসংখ্যা কি কি আছে এখানে, এক্সপেক্টেড হচ্ছে 40, ও সরি এই 40, এটা হলো অবজার্ভ ফ্রিকোয়েন্সি, ভুল করলাম কেন, একটু অপেক্ষা করো। আমাদের এখানে দুইটা ফ্রিকোয়েন্সি বের করবো। হ্যাঁ, একটা হচ্ছে আমাদের এই অঙ্কে যেটা দেওয়া আছে সেটা হলো অবজার্ভ ফ্রিকোয়েন্সি, আর আমাদের বের করতে বলা হয়েছে এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি। সো আমরা এখন লিখে নেব এখানে হেয়ার অবজার্ভ ফ্রিকোয়েন্সি। হ্যাঁ, অবজার্ভ ফ্রিকোয়েন্সি কী কী আছে আমাদের অঙ্কে যে ফ্রিকোয়েন্সিগুলো দেওয়া আছে, এখানে 40 দেওয়া আছে, এখানে 30, হ্যাঁ 40 30 50 আর হচ্ছে 10, এই চারটা মান হলো আমাদের অবজার্ভ ফ্রিকোয়েন্সি, অর্থাৎ অবজারভেশন করে আমরা যে ফ্রিকোয়েন্সিগুলো পেলাম। আমাদের এখন বের করতে হবে এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি, প্রত্যাশিত ফ্রিকোয়েন্সি গণসংখ্যা। তাহলে এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি এই এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সিকে ই দিয়ে প্রকাশ করতে হয় সাধারণত। আচ্ছা, তো এখানে আমরা লিখব ই। আমরা প্রথমে এই যে এখানে দেখো 40টা আছে না, এই 40-এর প্রত্যাশিত ফ্রিকোয়েন্সি, 40-এর স্থানে প্রত্যাশিত ফ্রিকোয়েন্সি কত হবে সেটা বের করব। তো বের করার সহজ পদ্ধতি হলো E14 লিখবো এখানে আমরা, ইকুয়াল টু দাগ দেবো। এখানে আমরা সূত্র বসাবো না, সূত্র বসাতে গেলে আরও ভুল করবা। এখানে ভাগ করব হচ্ছে 130, আর উপরে টোটাল হচ্ছে 70 ইন্টু 40-এর সোজা টোটাল কত 90, যেটা আসবে এটা। দেখো এরা যেটা বসায় R1 ইন্টু C1 ডিভাইডেড টি টোটাল, এরকম সূত্র করতে হয়। অর্থাৎ প্রথম কলাম, এটা হলো প্রথম কলাম, দ্বিতীয় কলামের যোগফল আর মোট টোটাল দিয়ে ভাগ করতে হয়। তো আমরা ওই সূত্র দিয়ে এখানে করব না, কারণ সূত্র দিতে গেলে আর ভুল করবা।
খুব সিম্পলি আমরা বোঝার চেষ্টা করি। 40 সংখ্যাটার এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি যখন বের করব তখন মোট মানটা মোট মানটা দিয়ে সবসময় ভাগ হবে। আর এই 40-এর সোজা টোটাল মান কত আছে এখানে 70। এই 40-এর সোজা কলামের সোজা আমাদের এখানে তোমার টোটাল মান আছে কত 90। তাহলে 70 × 90 ডিভাইডেড কত 130। ব্যাস আমরা একটা পেয়ে গেলাম। এবার আমরা এখানে বের করব E50। ঠিক আছে, 50-এর এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি কত হবে? তাহলে এখানে আমরা দেখব যে 50-এর সোজা আছে কত 60, আর এখানে আছে কত 90। সো আমাদের গুণ হবে কত 60 × 90 ডিভাইডেড 130। কত হলো? ঠিক একইভাবে আমরা এখানে এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি বের করব 30-এর এক্সপেক্টেড প্রত্যাশিত মানটা হবে কত 130 দিয়ে সবসময় ভাগ হবে। 130 মানে 30-এর সোজা আছে টোটাল মান আছে 70 ইন্টু নিচে টোটাল মান আছে কত 40 ইকুয়াল টু কত হবে? আর এখানে হচ্ছে E10 সমান ভাগ হবে হচ্ছে 130। এই 10-এর সোজা আছে হচ্ছে 60 গুণ হলো 40 ইকুয়াল টু। এবার আমরা এটাকে একটু যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত মানটা পেয়ে যাব। প্রথমে আছে কত 70 × 90 ভাগ 130 কত হবে 48.46 বা এখানে 48.46। ঠিক একইভাবে 60 × 90 ভাগ হলো 130 কত হলো 41.54। এখানে আসবে কত 41.54। ঠিক আছে তো? তারপরে কত আছে 70 × 40 ভাগ হচ্ছে 130 সেটা হবে 21.54 তাই না, বা 21.54। সর্বশেষটা কত আসবে 18.46। তাহলে তোমরা কি এই এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি বের করতে শিখছো? কারোর কোনো সমস্যা থাকলে আমাকে বলো। স্যার আরেকবার একটু বলেন একটা। আচ্ছা ওকে, দেখো আমাদের অঙ্কে তো এই কন্টিনজেন্সি টেবিলটা দেওয়া থাকবে। যদি না থাকে আমাদের কিন্তু এই কন্টিনজেন্সি টেবিলটা বের করে নিতে হবে। ওই যে প্রথমে আমরা 1-2 নাম্বার যেভাবে করলাম, ঠিক আছে, ওভাবে বের করতে হবে। যদি অঙ্কে দেওয়া থাকে অনেক সময় হয় কি টোটালটা দেওয়া থাকে না, যেমন আমাদের এই অঙ্কটাই কিন্তু মোট মানটা দেওয়া ছিল না অঙ্কে, কিন্তু কন্টিনজেন্সি টেবিলটা কিন্তু করা ছিল। তো এই মোট মানটা বের করার জন্য আমরা আলাদা একটা কন্টিনজেন্সি টেবিল করে নিলাম, যেখানে কি করব এই টোটাল মানটা আমরা বের করে নেব নিচে এবং পাশে। এবার আমরা যেটা করব সেটি হলো এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি বের করতে হবে। তো আমাদের এখানে অঙ্কে যে ফ্রিকোয়েন্সিগুলো দেওয়া থাকে এটাকে বলা হয় অবজার্ভ ফ্রিকোয়েন্সি। তার মানে অনুসন্ধান করে যে ফ্রিকোয়েন্সি বা গণসংখ্যাগুলো আমরা পাই সেটাকে বলা হয় অবজার্ভ ফ্রিকোয়েন্সি। হ্যাঁ, আর এক্সপেক্টেড মানে প্রত্যাশিত গণসংখ্যা। বাংলা থেকে ইংলিশটা আরও সহজ, এজন্য বাংলা মনে না রাখলেই আরও ভালো। তাহলে এখানে এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি আমাদের বের করতে হবে। তো এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি কীভাবে বের করব? প্রথমে আমরা E14 বের করব। ধরো এই 40 তো একটা ফ্রিকোয়েন্সি, তাই না? রাইট, হ্যাঁ, এখানে যে 40টা একটা ফ্রিকোয়েন্সি, এটা অবজার্ভ ফ্রিকোয়েন্সি। এখানে আমরা কত প্রত্যাশা করি, আমাদের এক্সপেকটেশনটা কত হতে পারে, এই 40-এর স্থানে কত ফ্রিকোয়েন্সি হলে আমরা আমাদের এক্সপেকটেশনটা আসলে কত ফ্রিকোয়েন্সি বা প্রত্যাশিত গণসংখ্যাটা কত, সেটা বের করার নিয়ম হলো এই যে E40 ইকুয়াল টু এই 40 সোজা যে টোটাল মানটা থাকবে এইটা ইন্টু এই 40 সোজা কলামের যে টোটাল মানটা থাকবে 90, 40 × 90 ভাগ হলো 130। ঠিক আছে, প্রত্যেকটা এরকম। যদি আমি 50-এর এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি বের করতে চাই তাহলে হবে 60, আর 90 × 90 ভাগ হলো 130।
ক্লিয়ার তো? এইভাবে করতে হবে। যদি আমি 10-এরটা বের করতে চাই তাহলে 60 গুণ 40 ভাগ 130, 130, ফাইন। এই হচ্ছে আমাদের এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি। কারোর আর কোনো এক্সপেকটেশন আছে বুঝার? জয়, জয়ের কোনো প্রশ্ন নেই? গুড। আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের অঙ্ক। আমরা এবার একটা অঙ্ক করব, হ্যাঁ, একটা পুরো অঙ্ক। ও আজকে আর সময় নেই। আচ্ছা, তাহলে আমি বাসার কাজ দিয়ে দিই। এই হচ্ছে আমাদের এই যে 2 মার্কসের যে অঙ্কগুলো সেগুলো, হ্যাঁ, মানে সরি 4 মার্কসের অঙ্কগুলো তোমরা আর একটু দেখে আসো। আগামী দিন আর একটা অঙ্ক করলে আমাদের এই অধ্যায় শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে? ये अध्याय 4 मार्क की है। না, 10 মার্কসের একটা অঙ্ক করে দেবো, হ্যাঁ, ওটা নিয়েই মোটামুটি পরীক্ষার হলে চলে যাবো, এই একটা অঙ্কই। ঠিক আছে? এখানে 2 ধরনের অঙ্ক আমি প্রথম দিন বলছিলাম, একটা হলো কন্টিনজেন্সি টেবিল। এখন এই কন্টিনজেন্সি টেবিলটা একটু চিন্তাভাবনা করে করতে হয়, এই জন্য আমরা 2 দিন সময় নিলাম। কিন্তু এর পরের যে অঙ্কটা বড় অঙ্ক কাই স্কোয়ার টেস্টের, এই অঙ্ক একবার দেখাই দিলে তোমরা সব পারবা, মানে ওটা খুব সহজ এবং সব অঙ্কগুলো একই নিয়মেই করতে হয়। ঠিক আছে? দেখো এই যে নিচে বড় বড় যে অঙ্কগুলো না, একটা দেখাই দিলে সব পারবো একেবারে। এত ছোট অঙ্ক, সহজ অঙ্ক, হ্যাঁ। এই তাহলে ওই অঙ্কটা একটা অঙ্ক করে দিলে যেহেতু, এবং এটা কিন্তু পরীক্ষায় আসবে ইনশাআল্লাহ, একেবারে 100% দেওয়া এই অঙ্কটা, হ্যাঁ। এই যে আগামী দিন যেটা করবো আর এই কন্টিনজেন্সি টেবিল, তাহলে বইয়ে বলো। বইটার দাম আর কত হবে? আমি তো আর বই কিনি না, আমার তো ত্রাণের বই সব এসে দিয়ে যায় ওরা। দামটা আমি সঠিক জানি না, বুঝলে। কোম্পানিতে আমাদের ত্রাণ দেয়, সেই ত্রাণের বই নিয়েই আমি চালাই। তো কত আর নেবে? 200-300 টাকার বেশি নেওয়া তো উচিত না। আর যদি মনে করো জয় তুমি শর্টকাটে কিনতে চাও, তাহলে তোমার যারা সিনিয়র আছে দেখো তাদের কাছে বই আছে, ওদের কাছ থেকে একটু ম্যানেজ করে নিতে পারো খুব সুলভ মূল্যে। হ্যাঁ, সবাইকেই বই কেনা লাগে, এটা এই বইটা ম্যাক্সিমাম সবাই কেনে, বুঝছো। তো তোমাদের সিনিয়র যারা আছে একটু, আচ্ছা তাহলে আমি এক কাজ করবো না, আমি ওই আমাদের গ্রুপ আছে তো, ওদের বলে দিলে পরে ওরা তোমাদের সাথে যোগাযোগ করবে, কারোর বই থাকলে হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি লিখে দিব না, যদি কারোর বই থাকে তো তোমাদের একজনের মোবাইল নাম্বার ওখানে দিয়ে দিও, আমি বলে দিব ওনাদের সাথে যোগাযোগ করে দিয়ে দিতে। ঠিক আছে? আচ্ছা, তাহলে কন্টিনজেন্সি টেবিলটা তোমরা আরও একটুখানি বাসায় প্র্যাকটিস করো। আগামী দিন পুরো অঙ্কটা একটু সময় নিয়ে সুন্দরভাবে বোঝাই দেবো, দিয়ে অধ্যায় শেষ করবো ইনশাআল্লাহ। ঠিক আছে? আজকে থাক, আমার একটু কষ্ট হয়ে গেছে, পটুয়াখালী থেকে আসলাম তো। আচ্ছা, তো সবাই ভালো থাকো, হ্যাঁ, আল্লাহ হাফেজ।